স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে, তেল আবিবের পক্ষ নিল G7 জোট। হাসিনা কামালের আত্মসমর্পণের বিজ্ঞপ্তি জারি, শুরু হলো দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা। ইসরায়েল ইরান চলমান সংঘাতের মধ্যে তেল আবিবের পক্ষ নিয়েছে G7। বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর এই জোট এক বিবৃতিতে বলছে, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, পঞ্চম দিনের পাল্টাপাল্টি হামলায় জেরুজালেমে ফের বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলা পাল্টা হামলা চলছে ইরান ইসরায়েলে। এরই মধ্যে ইরান ইসরায়েলের চলমান সংঘাত ইস্যুতে বিবৃতি দিয়েছে বিশ্বের উন্নত 7 দেশের জোট G7। কানাডায় চলমান G7 সম্মেলনে জোটটির নেতারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে মত দেন। এছাড়া ইসরায়েলের নিরাপত্তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন তারা। ইরান ইসরায়েল সংঘাতের কারণে G7 সম্মেলন শেষ না করেই ওয়াশিংটনে ফিরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে আকস্মিক জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেয়াই চলমান যুদ্ধের সবচেয়ে সহজ উপায় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্টের ভেটো প্রতিক্রিয়ায় সোমবার এমন মন্তব্য করেন তিনি। এর মধ্যে ইসরায়েলি বাহিনী ইরানের শহরগুলোতে বোমা হামলা আরও জোরদার করেছে। পাল্টা জবাবে ইরানও শক্তি প্রদর্শন করেছে। সংঘাতে এখন পর্যন্ত দেশটির সবচেয়ে বেশি সফলতা হলো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় প্রতিষ্ঠানটির এক বার্তা সম্পাদক ও আরেকজন কর্মী নিহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আকাশসীমা বন্ধ থাকবে বলে জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA। কর্তৃপক্ষ নাগরিকদের বিমানবন্দরে না যেতেও আহ্বান জানিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বাসিন্দাদের অবিলম্বে শহরটি খালি করার আহ্বান জানিয়েছেন। ধারণা করা হচ্ছে ইসরায়েল তেহরানে বড় পরিসরের হামলা চালাতে পারে। সম্ভাব্য হামলার আশঙ্কায় তেহরানের সক্রিয় করা হয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধের উত্তাপ বাড়তে থাকায় দক্ষিণ চীন সাগর ত্যাগ করে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS নিমিৎজ। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশর সহ 21টি মুসলিম দেশ। নিন্দা জানানোর পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো। ইসরায়েল ইরানের মধ্যকার চলমান সংঘর্ষের জেরে চীনের দূতাবাস তার নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছে। গত 13 জুন ভোররাত 3টার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যা এখনও অব্যাহত রয়েছে। জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। দেশের খবর। জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার এ বিজ্ঞপ্তি জারি করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার। বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালের নির্দেশে এটি পত্রিকায় বিজ্ঞপ্তি আকারেও প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যদি তারা আত্মসমর্পণ না করেন তবে তাদের অনুপস্থিতিতেই এই বিচার কাজ চলবে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সত্ত্বেও তারা পলাতক ও আত্মগোপনে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 1 জুন জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী মামুন। জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য ট্রাইব্যুনাল 2-এ সদ্য নিয়োগ পাওয়া 3 বিচারককে সংবর্ধনার মাধ্যমে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মঙ্গলবার বিচারকদের সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে চিফ প্রসিকিউটর বলেন, গুম ও বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি দেশের মানুষ আর দেখতে চায় না।
কালচারে পরিণত করা হয়েছিল বাংলাদেশে গুমকে রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে রাজনৈতিক প্রতিপক্ষ অথবা অন্য কোনো অরাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, এই কালচার থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। যে বের করে আনার কাজটা প্রাথমিকভাবে করেছে জুলাই বিপ্লব। সেই ছাত্রদের সেই আত্মত্যাগের বিনিময়ে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ এই অন্ধকার সময় থেকে বেরিয়ে এসেছে। রাষ্ট্র ও জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সংস্কারের বিষয়ে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার সূচনা বক্তব্যে তিনি এই আহ্বান জানান। আলী রিয়াজ জানান, জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরিতে কমিশন সংকল্পবদ্ধ। এ সময় রাজনৈতিক দলগুলোকে সহায়তা করার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক চলছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শিউলি শবনম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, বৈঠকে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো কি কি সিদ্ধান্তে একমত হতে পেরেছে, যা বিস্তারিত আমাদের জানাবেন? রাজীব, আপনি জানেন যে সকাল থেকে যে বৈঠকটি শুরু হয়েছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সহ ৪টি বিষয় নিয়ে মূলত এই বৈঠকটি চলছে এবং এর মধ্যে আমরা মধ্যাহ্নবিরতিতে রাজনৈতিক দলগুলো যখন কথা বলেছে ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের পর, তখন আমরা যেটা জানতে পেরেছি আসলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে সবগুলো রাজনৈতিক দল মোটামুটি ঐকমত্যে পৌঁছেছে এবং তারা যেটা বলেছেন যে আসলে অর্থ বিল এবং আস্থা ভোট ছাড়া এই দুটো বিষয় ছাড়া সংসদ সদস্যরা নিজ দলের বাইরে স্বাধীনভাবে তারা মতামত প্রকাশ করতে পারবে, অর্থাৎ ভোট দিতে পারবেন। এছাড়া আর এখানে আরও দুটি যে বিষয় আছে সেটা হচ্ছে যে জাতীয় নিরাপত্তার স্বার্থ এবং হচ্ছে সংবিধান সংশোধন। এই দুটি বিষয় নিয়ে বিএনপি যেমন জাতীয় নিরাপত্তার ইস্যুটি সামনে এনেছেন এবং আরও কয়েকটি দল সংবিধান সংশোধন নিয়ে কথা বলেছেন। এই দুটি বিষয় নোট আকারে অন্তর্ভুক্ত থাকবে, অর্থাৎ আস্থা ভোট এবং সংবিধান অর্থ বিল, এই দুটো বিষয়টি আসলে জুলাই চার্টারে অন্তর্ভুক্ত হচ্ছে সংবিধান সংশোধনের জন্য। এক্ষেত্রে আমি আরেকটা বিষয় বলি যে এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছে আসলে বিরোধী দলের জন্য জাতীয় সংসদের স্থায়ী কমিটির যে চেয়ারম্যান পদটি থাকবে সেটা নিয়ে ঐকমত্য কমিশন যে প্রস্তাবটি রেখেছিল আসলে ৫০% সদস্য পদ যাতে পায় এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আসলে এক অর্থে ঐকমত্যে পৌঁছেছে, তবে তারা ৫০% বিষয়টি মানেনি। তারা বলেছে যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে যাতে দলগুলো আসন বিন্যাস করে সেই বিষয়টি তারা জানিয়েছেন। তবে আরেকটি বিষয় আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, সেখানে হচ্ছে এই যে এখানে এনসিপি এবং গণ অধিকার পরিষদ আসলে অন্তর্বর্তী সরকার এবং হচ্ছে ঐকমত্য কমিশনের বিষয়ে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। তারা বলতে চাচ্ছেন যে কোনো একটা বিশেষ দলের পক্ষ হয়ে আসলে ঐকমত্য কমিশন এবং সরকার একদিকে ঝুঁকে পড়ছেন, সেই বিষয়টির তারা পক্ষপাতের সমালোচনা করেছেন। শিউলি, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের দিনক্ষণ ঠিক করা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়, নির্বাচন কমিশনারের দায়িত্ব, এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এছাড়া ধৈর্য ধরে সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। লন্ডনে যে বৈঠক হয়েছে এটা আমার মনে হয় জাতির জন্য একটা বড় ধরনের একটা ইতিবাচক ঘটনা ঘটেছে। আমরা ওইটাকে সেইভাবেই দেখি। আমরা এর মধ্যে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে আমাদের সামনে থেকে চলার পথটাকে বিঘ্নিত করা ঠিক হবে না। আমি তো মনে করি খুবই সুস্থ একটা বিবেচনা প্রসূত আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। আমরা একটু ধৈর্য সহকারে এগোতে থাকি। আমি মনে করি সব কিছু সমাধান আগামী দিনে হবে এবং সময় মতো দেশে নির্বাচন হবে। মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আগামী ৪-৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
দক্ষিণ পশ্চিমাঞ্চলে লঘুচাপ তৈরি হয়েছে, এটার প্রভাবে দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরের সঞ্চালন মেঘমালা তৈরি হচ্ছে, বায়ুচাপে তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর জন্য কিন্তু আমরা ঝড়ো হওয়ার আশঙ্কা থেকে কিন্তু বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। ১৬ তারিখ সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে সারা দেশে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হচ্ছে। সাভার থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, সাভারে বৃষ্টি এবং আবহাওয়ার পরিস্থিতি আমাদের জানান। হ্যাঁ রাজীব, আপনি জানেন যে এই উত্তর বঙ্গোপসাগরে যে মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে যে বজ্র বেগের সৃষ্টি হয়েছে এবং সেই সাথে যে বায়ুচাপের যে একটি পার্থক্য দেখা দিয়েছে, যার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সাভার অঞ্চলে কিন্তু সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এবং আপনি জানেন যে শিল্পাঞ্চলে কিন্তু এই সকালে বেলায় কিন্তু এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেক শ্রমিকরা তারা তাদের কর্মস্থলে যেতে তারা বেগ পেতে হয়েছে এবং সেই সাথে এখানে যারা কর্মজীবী মানুষ রয়েছে তারাও কিন্তু আজকে এই বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে। তো আমরা দেখতে পেয়েছি সকালবেলা সেই বৃষ্টির কারণে আমরা যে মহাসড়কের বিভিন্ন স্থানে সাভারে সেখানে আমরা দেখতে পেয়েছি এই পানি জমে কিন্তু সেখানে গর্তের সৃষ্টি হয়েছে এবং খানাখন্দের সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে যদি আমরা এখন সাভারের যে অঞ্চল দেখতে পাচ্ছি, এখন এই মুহূর্তে একটু বৃষ্টি কম, কিন্তু একটু পর পরে বৃষ্টি হওয়াতে কিন্তু যারা এখানে ঘর থেকে বের হচ্ছে একেবারে প্রয়োজন ছাড়া তারা যাচ্ছে না এবং যারা ঘরের বাইরে বের হচ্ছে তারা কিন্তু ছাতা নিয়ে তারা বের হচ্ছেন। তো এই ছিল রাজীব আমার কাছ থেকে সর্বশেষ। হালিম, আপনাকে ধন্যবাদ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন সদর ইউনিয়নের হেউলিবুনিয়া গ্রামের বাদল মিয়া ও ফুলতলা গ্রামের জয়নাল। গত ৩ দিন আগে তারা হাসপাতালে ভর্তি হলে অবস্থা আশঙ্কাজনক থাকায় বরিশালে পাঠানোর সিদ্ধান্ত হয়। এরপর থেকেই ২ জনের মৃত্যু হয়। এরপর পথেই ২ জনের মৃত্যু হয়। বর্তমানে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে, তেল আবিবের পক্ষ নিল G7 জোট। হাসিনা কামালের বিরুদ্ধে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি জারি, শুরু হলো দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকাল ৪টায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।